ঝড় জল বৃষ্টি এবং শিলিগুড়ি অলওয়েজ চিকেন স্নেক, নর্থ ইস্টার্নের গেটওয়ে, এইসব বিচার বিবেচনা করে এই 3 দিন ধরে আমরা শিলিগুড়িতে সিএস নিজেও অনেকগুলো জায়গা ভিজিট করেছেন আমাদের অফিসারদের নিয়ে। এইগুলো নিয়েই মেনলি আজকে আমাদের আলোচনা। আজকে কতগুলো ব্যাপারে আমরা যেটা স্টাডি করে দেখেছি। দেখুন, কিছু কথা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলতেই হয়, তবে কেউ কেউ এটাকে আবার ন্যারেটিভ করার চেষ্টা করে, কিন্তু আমি সবাইকে বলবো এটা ন্যারেটিভ নেগেটিভ না করে পজিটিভ অ্যাটিটিউডে নেওয়া দরকার আছে। জানুয়ারি মাসের 2 তারিখে আমরা স্টেট রিভিউ মিটিং করেছিলাম, যাতে আপনারা সকলেই ছিলেন, ডিএমরাও ভার্চুয়ালি ছিলেন। এ ব্যাপারে আমরা কাজের কিছু নির্দেশও দিয়েছিলাম। ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এবং মিডিয়ার একটা সেকশন অলওয়েজ ফেক নিউজ, ফলস নিউজ, ভেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না। অনেক সময় আমরা ভাবি যেটা বেরোচ্ছে সবটাই হয়তো সত্য, কিন্তু প্রত্যেককে আমি অনুরোধ করব, ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন, সবাইকে, ইভেন যারা ইলেক্টেড মেম্বারও আছেন, একটা জিনিস মাথায় রাখবেন, ফেক ধরবার মেশিনারি আছে। যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন, তাহলে লোকে বুঝবে ঘটনাটা সত্য নয়। আজকের দিনে ফেক বিক্রি করে টিআরপি রেট বাড়ানোর আর টাকা ইনকামের একটা পথ হয়েছে। অনেক সময় আমি দেখেছি রাজস্থানের ছবি নিয়ে বাংলায় দিয়ে দেওয়া হয়, বাংলায় ঘটেছে বলে। আমি এটাও দেখেছি বাংলাদেশের ছবি নিয়ে এখানে দিয়ে দেওয়া হয় যে আমরা করেছি বলে। এইসব ব্যাপারগুলো আজকাল ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে। পরশুদিন যেমন আমি একটা ডিজিটালে একটা নিউজ দেখলাম, খুব বাজে নিউজ। কোন একজন হুমকি দিচ্ছে, সেই হুমকিটাকে তারা গ্লোরিফাই করছেন। তাদের উচিত ছিল না এটা করা। জানতে হবে এটা আমাদের দেশের মধ্যেকার ব্যাপারও নয়, একটা অন্য কান্ট্রির ব্যাপার। সেখান থেকে উদয় হচ্ছে, সেই সোর্সটাকে না ধরে ওইটা নিয়ে যদি আমরা মাথা ঘামাই আর ওইটা নিয়ে কাকে কান নিয়েছে বলে কান নিয়ে পালাই, তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে, বর্ডারগুলো অশান্ত হবে। যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ, এবং প্রশাসনের যারা আছেন তারাও খুব ডিস্টার্ব হয়। সুতরাং মনের শান্তি, মানসিক শান্তি এগুলো বজায় রাখবার জন্য সকলের দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে চলার। আমি করলাম না, প্রশাসন করবে, এটা ভেবে রাখার দরকার নেই। আমিও করব, প্রশাসনের কাজ প্রশাসনও করবে। সবাইকে মিলেমিশেই কাজটা করতে হবে, তবেই কিন্তু কাজটা ভালোভাবে হবে। সামনে বর্ষাকাল আসছে। আমি প্রথমে ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন সকলকেই, দায়িত্বশীল সকলকেই বলছি, সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে যেটা নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। মনে রাখবেন, শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন, কালিম্পং বলুন, জলপাইগুড়ি বলুন, ওদিকে উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, কুচবিহার বলুন, 4-5টা দেশের বর্ডার আছে। সুতরাং আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। সেই জন্য আপনাদের কাজটা
খুব মন দিয়ে করতে হবে। অনেক সময় অনেকে ভাবে আমাকে নর্থ বেঙ্গলে দিয়ে দিচ্ছে, আমি হয়তো ডিপ্রাইভ হয়েছি। না, যারা নর্থ বেঙ্গলে কাজ করে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন এবং তাদের যে নর্থ বেঙ্গলের সৌন্দর্য দেখার উপলব্ধি হয়, শারীরিক মানসিক বিকাশ হয়, সেটা কিন্তু অনেক সময় অনেকের হয় না। আমরা অনেক সময় ভাবি এয়ার কন্ডিশনে থাকলে ঠিক আছে, আমার গরম লাগছে না, আমি ঠান্ডায় আছি, ভালোই আছি। কিন্তু অ্যাকচুয়াল মডার্ন সায়েন্সে বলছে যে আপনি যতটা অন্তত কিছুটা সময় বাইরে থাকবেন, কারণ বাইরের গরমই হোক, জলই হোক, বাতাসই হোক, হাওয়াই হোক, এটা কিন্তু শরীরকে অনেক দেয়। শরীরের যা কিছু ভালো জিনিস প্রকৃতি থেকে কিন্তু আসে। কাজে উন্মুক্ত প্রকৃতির মধ্যে আমাদের বিচরণ করার একটা নিশ্চয়ই ভালো দিকও আছে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এখন থেকে করতে হবে। সামনে বর্ষাকাল, বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। আপনারা গত বছরে দেখেছেন ময়নাগুড়ি, জলপাইগুড়ি কিভাবে টর্নেডোর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়ে গেল, বা হঠাৎ করে হরকা বানের জল ছেড়ে দিল ভুটান থেকে, মালে কতজন ডুবে মারা গেল। তো এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। জেলা ম্যাজিস্ট্রেট কখন কি বললো তারপর আমি করব তা নয়। ডিএমরা তো নির্দেশ দেবেনি, কিন্তু নিজেদেরও পালন করার দায়িত্ব অনেক প্রয়োজন আছে। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। উত্তরবঙ্গে বন্যা হয় মূলত আপনারা জানেন তিস্তা নদী, তোর্ষা নদী, রায়ডাক নদী, সংকোষ নদী, ডিমা, কালচিনি, বিভিন্ন নদীগুলোর যে উৎপত্তি স্থল, যে ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ সিকিমে বর্ষা হলে আমরা ডুববো। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। ওই অঞ্চলে বৃষ্টি হলেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, তাছাড়াও পাহাড়ে নানা রকম আপনারা জানেন ল্যান্ডস্লাইড হয় এই সময়। আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায়। তবু তো অনেকগুলো বাঁধ মেরামতি, সংস্কার, অনেক কিছু করা হয়েছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে, কিন্তু গত 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। এমনকি বন্যা হলেও বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। যাই হোক, বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে, আমি আর তিক্ততার কথা বলতে চাই না। সিকিম, ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে। ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা হলো একটা বর্ষাকালীন কাজের প্রস্তুতি। দ্বিতীয়ত আমি মনে করি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন হয়তো কিছুই হবে না, তবুও আমাদের সাউথে যেহেতু একটা 24/7 সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আমি উত্তরকন্যাতেও একটা করতে বলবো। দুষ্যন্ত আগরওয়াল এটা দেখে নেবে এবং দুষ্যন্ত নারিয়াল, এবং জেলায় জেলায় যাতে এটা থাকে সেটা দেখে নিতে হবে, কানেকশন থাকবে।
অনেক সময় বেশি বৃষ্টি হলে কানেকশনটা নষ্ট হয়ে যায়, দরকার হলে ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে, যেটা ডাইরেক্ট ফোন প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন, এবং জেলাগুলো আর ব্লকের সাথে কমিউনিকেশন। তারপরে ধরুন বর্ষাকাল আসছে, আমরা আগেই বলেছিলাম যে কাজগুলো আপনারা হাতে নিয়েছেন বর্ষার আগে সেগুলোকে শেষ করে দিতে হবে। বর্ষাকালে শুধুমাত্র একটাই কাজ হতে পারে, সেটা হচ্ছে গাছ পোঁতা হতে পারে। সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে। উত্তরবঙ্গে ফরেস্ট ডমিনেটেড এরিয়া ম্যাক্সিমাম, সুতরাং বন্য জন্তুরা যে ঘাসটা খেয়ে বেঁচে থাকে, মিস্টার দেবল বাবু এখানে আছেন, আপনার ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয়, যাতে বন্য প্রাণীদের খাবারের কোনো অভাব না হয়। এখন থেকে প্ল্যান করে এই কাজটা করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় তারা বাইরে বেরিয়ে আসছে, সাধারণ মানুষের উপর অ্যাটাক হচ্ছে। সুতরাং এছাড়াও যেটা বন সৃজন প্রকল্প, সেটা এখন থেকে প্ল্যান করে নিন। আর বর্ষা শেষ হওয়ার পরে যে কাজগুলো হবে সেগুলো এখন থেকেই এস্টিমেট তৈরি, টেন্ডার ডাকা, টেন্ডার ফাইনাল করা, কাজ শেষ করা, এগুলো করতে হবে। তা নাহলে 3 মাস টাইম নিয়ে নেয় টেন্ডার ডাকতে, আর টেন্ডার ক্যান্সেল করতে, আর টেন্ডার কল করতে। তারপরেও আবার দুর্গাপুজো এসে যাবে, একদিকে বর্ষা একদিকে দুর্গাপুজো, আরো 4 মাস যাবে। তার মধ্যে প্রতি বছর ইলেকশনকে কেন্দ্র করে অনেকটা সময় আমাদের নষ্ট হয়। ভোটার লিস্টও হচ্ছে, ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএম এসপিদের বলবো, ডিএমদের স্পেশালি আর ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি, তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে। এক এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে, ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন, এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন, সবাই খারাপ আমি বলবো না, বা শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। আমি সেদিনকে মুর্শিদাবাদে গিয়েছিলাম, আমার সাথে মনোজও ছিল, গিয়ে দেখলাম ভোটের রুমটা পড়ে আছে কিন্তু কোনো লোক নেই কাজ করবার। সুতরাং এইগুলো সারপ্রাইজ ভিজিট দিতে হবে। যেমন আমি ভিডিওতে বলি মাঝে মাঝে আইসিডিএস সেন্টার, মিড ডে মিল সেন্টার ভিজিট করতে, অঙ্গনওয়াড়ি সেন্টার, তেমনি ভোটার কেন্দ্রগুলোও কিন্তু ভিজিট করতে হবে। আর পলিটিক্যাল লোকেরাও তাদের দায়িত্ব শেষ করতে পারে না, এখন সব এজেন্সির যুগ হয়েছে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। রাজীব কোথায় কোথায় ধরা পড়েছে? মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকের দিন সময় মানুষ যত এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে, আধুনিকতার যুগে, তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে, যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। Each and everybody should take some observation or ভিজিল থাকতে হবে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না।
যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। এত কিছুদিন আগে শীতলকুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো, একটা চাষি বেচারা, তার নিজের জমি, সে চাষ করে, তার কোনো দোষ ছিল না। তারপর খবরটা উদয়ন আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারিজে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগাও, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও, তারা এই কাজগুলো দেখুক, ভালো করে হেল্প করুক, অ্যাডিশনাল হেল্প। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। আমি পুলিশদের বলবো, যাদের অবশ্য 2 বছর 2.5 বছর হয়ে গেছে তারা হয়তো অন্য কোনো জেলায় যাবেন, কারণ ইলেকশনের নর্মস হচ্ছে 3 বছর পরে ট্রান্সফার করতে হয়। কিন্তু সবার নয়, যে সিস্টেমের মধ্যে যারা পড়েন। কিন্তু তাকে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে, সেখানেও কাজটা করতে হবে। এখানে যদি আপনি খারাপ কাজ করেন, তাহলে অন্য জায়গায় তো ভালো কাজ করার প্রশ্নই আসবে না। যতদিন যেখানে থাকবেন ততদিন সেখানে কাজটা ভালো করে করতে হবে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমরা অনেক প্রকল্পের মনিটরিং করি। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ঘোষিত মোট ৩,৮৬৯টি প্রকল্পের মধ্যে ৩,১৮৩টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, অর্থাৎ ৮২.৩%। বাকি যেটুকু আছে, 4টি প্রকল্প এখনো শুরু করা হয়নি। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর 2টো, মালদা 2টো, মালদা জেলার একটি সুস্বাস্থ্য কেন্দ্র, দক্ষিণ দিনাজপুরের 2টি, মালদায় 2টি, একটি রাস্তা পঞ্চায়েত দপ্তর মালদায়, দক্ষিণ দিনাজপুর জেলায় 2টো সুস্বাস্থ্য কেন্দ্র। এগুলো নারায়ণ নিগম যদি এতে থাকে, নারায়ণ আছে, তাহলে নারায়ণকে এগুলো দেখে নিতে হবে যে কটা বাকি আছে। ইয়েস ম্যাডাম না, উইদিন 7 days করতে হবে। 592টি প্রকল্প সময়ে শেষ করা যায়নি, 15.3%, যার মধ্যে প্রায় অর্ধেক পিএইচই দপ্তরের। তাদের অনেক সময় জমি পেতে তো জমি করে দিই সঙ্গে সঙ্গে, কিন্তু অনেক জায়গায় ইঞ্জিনিয়াররা কি করেন, তারা দেখেন না আগে, পাইপ ফেলার আগে, যে আদৌ সেখানটা জল পাওয়া যাবে কিনা। সয়েল টেস্ট না করেই পাইপ ফেলতে শুরু করেন। পাইপ ফেললে পাইপের লোককে জল পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনাদের। এই নিয়ে আমরা অনেকগুলো মিটিং করেছি এবং করে আমরা লুপহোলসগুলো ধরে সেগুলোকে রেকটিফাই করতে বলেছি। এগুলো খুব সম্ভব অতি দ্রুত পিএইচই ডিপার্টমেন্টকে করতে বলবো। এটা কি মিনা দেখে এখন? সুরেন্দর গুপ্তা কোথায় গেলে এসছি? কোথায়? ভার্চুয়ালে। সুরেন্দর, আমরা মিটিং করার পরে যেগুলো বলেছিলাম সেগুলো ভালো করে ফলো আপ হচ্ছে? আর দেখে না, আর যেন দেরি করো না। মালদার প্রকল্প বেশি কেন পড়ে থাকে? 27টা মালদা জেলার প্রকল্প এবং জলপাইগুড়ি জেলার একটি প্রকল্প পড়ে আছে, এবং এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে পিএইচির। পাইপ ফেলছে, জল পাচ্ছে না। এটা তোমায় যেখানে পাইপ ফেলবেন দয়া করে সেখানে জল যেন পৌঁছবে। কি করে জল পৌঁছবে? ইট ইজ ইয়োর ডিউটি, নট আওয়ার ডিউটি। গভর্নমেন্টকে টাকা চাইছেন, গভর্নমেন্ট জমি কিনে দিচ্ছে। 90% টাকা জল স্বপ্নে আমরা দিই,
সেন্ট্রাল দেখায় অ্যাডভার্টাইজমেন্ট করে যে আমরা 40% দিই, তা নয়। জমি কিনে দিতে হয় আমাদের, পাইপ পৌঁছতে হয় আমাদের, প্লাস মেনটেনেন্স করতে হয় আমাদের। টোটালটা, হ্যাঁ, বিদ্যুৎ আমাদের, মেনটেনেন্স আমাদের, সব মিলিয়ে যদি দেখেন 90% টাকা রাজ্য সরকারকে বহন করতে হচ্ছে, কারণ আমরা চাই মানুষের ঘরে জল পৌঁছাক। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফিল্ড ইন্সপেকশনের গুরুত্ব বাড়াতে হবে। কোন কোন কাজ পড়ে আছে তার কাছে একটা লিস্ট থাকবে প্রত্যেকটা বিডিওর কাছে, এবং ফিল্ড ইন্সপেকশনটা বাড়াতে হবে। আর ফিল্ড ইন্সপেকশনে শুধু তথ্য নিলেই হবে না, তথ্যটা ঠিকমতো ইমপ্লিমেন্ট করার কাজটাও কিন্তু করতে হবে। এটা কিন্তু হচ্ছে না। উত্তরবঙ্গ জেলাতে আমরা বলার পরে 3000-এর বেশি ফিল্ড ইন্সপেকশন হয়েছে, কিন্তু আমি মনে করি মালদা জেলা এবং কুচবিহার জেলা ইন্সপেকশন আরো বাড়াতে হবে। দেখুন, আমি আন্দাজে একটা মিটিং করতে পারতাম, কিন্তু তা নয়, আমি কাগজ স্টাডি করে এসেছি। ধরুন, যে বেনিফিশিয়ারিকে আমরা স্যাংশন করছি, আমি একটা উদাহরণ দিচ্ছি, তারপরেও স্যাংশন কেসটা পড়ে থাকছে। দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট গ্যাপ, টাইম গ্যাপ between benefit sanction and actual service delivery. এটা প্রত্যেকটা জেলাকে বলবো ইমিডিয়েট সার্ভিস ডেলিভারিটা করুন। আমি জেলাগুলো যাই এই কারণেই, যাতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে দিয়ে মানুষ এগুলো পেয়ে যায়। বাংলা সহায়তা কেন্দ্র আমরা অনেকগুলো করেছি, কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রগুলো কি আপনারা ভিজিট করেছেন কখনো? ভিডিও ভিজিট করেন? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, আমাদের একটা গাইডলাইন্স দেওয়া থাকে, এই কাজ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পাওয়া যাবে, কিন্তু মানুষ জানতেই পারে না বাংলা সহায়তা কেন্দ্রের কাজটা কি। সেখানে আপনাকে বিডিও অফিসের সামনে, বাংলা সহায়তা কেন্দ্রের সামনে লোকাল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ লোকে বোঝে, বাংলা ভাষাও যেমন লিখতে হবে, সাথে সাথে হিন্দিও লিখতে হবে, অলচিকিও লিখতে হবে, সাদ্রিও লিখতে হবে, রাজবংশীও লিখতে হবে, যে এলাকায় লোকে যে ভাষাটা পছন্দ করে তার এলাকার ভাষা, কারো নেপালি, কারো গোর্খা, কারো রাজবংশী, কারো সাদ্রি, কারো নানা রকম সংমিশ্রণ, বাংলার মেন থাকলো, কিন্তু তার পাশে সেই এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজটা দিয়ে বড় বড় ওই খুঁটি খুঁটি করে লিখলাম, লোকের চোখে পড়লো না। এটা কিন্তু হয় না। আপনি লিখবেন বড় বড় করে, যাতে লোকের, আপনি প্রায়োরিটি করুন, বড় বড় করে লিখুন, বোল্ড অক্ষরে। দেখবেন আপনি ওয়াটার কালারে কিছু আঁকলে অনেকদিন বাদে সেটা আবছা হয়ে যায়, বা ওয়াটার কালারে যে রং করেন রাস্তাগুলো, দেয়ালগুলো পাশে পাশে আবছা হয়ে যায়। কিন্তু ওখানে যদি আপনি একটু গ্লোরিফাই করবার জন্য একটু গ্লো করার কালার ইউজ করেন, তাহলে কিন্তু এটা গ্লো করে। আমরা অনেক সময় হ্যাঁ নোটিশ টাঙিয়ে দিই, টাঙিয়ে দেওয়ার কথা টাঙিয়ে দিচ্ছে, আরে টাঙিয়ে দিলে হবে না, টাঙিয়ে দিয়ে দেখতে হবে ভাষাগুলো লোকের চোখে যাচ্ছে কিনা। আপনি এমন করে বড় করে বোর্ড লাগাবেন যে লোক বিডিও অফিসে ঢোকার মুখে, বাংলা সহায়ক কেন্দ্রে ঢোকার মুখে দুপাশে দুটো বোর্ড দেখে বড় বড় করে পড়তে পারবে তার কি করণীয় আর তার কি করণীয় নয়। অনেকে আছেন হয়তো লিখতে পারেন না বেচারা,
সাবজেক্টটা বুঝতে পারছে না, বিরক্ত হবেন না, তাদের একটু সাহায্য করে দিন না, এতে মানুষে অনেক আশীর্বাদ করবে। আর 2 হচ্ছে প্রত্যেকটা বাংলা সহায়তা কেন্দ্রে, ভিডিও সেন্টারে এবং আইসি সেন্টারে মাইক্রোফোন সিস্টেম থাকবে। কারণ আপনার কিছু একটা ইমিডিয়েট যদি দুর্যোগ হয়, আপনাকে অ্যানাউন্স করার প্রয়োজন। এগুলো আমরা আগে করে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আবার ঝালাতে হয় যাতে সেগুলো হয় কিনা। বাংলা সহায়ক কেন্দ্র থেকে পরিষেবা বাড়ানোর জন্য প্রত্যেকটা এলাকায় বিডিওদের আমি বলবো, বাংলা সহায়ক কেন্দ্রকে সাথে নিয়ে আপনারা এটা প্রচার করুন যে আপনার এটা প্রয়োজন, আপনি বাংলা সহায়ক কেন্দ্রে আসুন, মানুষকে জানান। কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি। জব হোল্ডারের 50 দিন কাজ আমরা দিচ্ছি। আগে 100 দিনের কাজও যখন ছিল, আমি একমাত্র কালিম্পং, দার্জিলিং ছাড়া অন্যান্য জেলায় দেখতাম ম্যাক্সিমাম 39 জন 40 দিনের কাজ হতো, কিন্তু আমরা 50 দিন ম্যান্ডেটারি করে দিয়েছি, কম্পালসারি কাজ। এবং কিন্তু একটা জিনিস 24 এবং 25-এ আমি দেখেছি কাজটা ভালো হয়েছিল। প্রায় 42,93,000 মানুষ জব হোল্ডার কাজ পেয়েছিলেন, জব কার্ড হোল্ডার, এবং 8,334 কোটি টাকা খরচ হয়েছিল। ম্যান্ডেট সৃষ্টি হয়েছিল 74,47,000। কিন্তু এখন কাজটা পিকাপাতে উঠতে হবে। সবে তো নতুন বছর শুরু হয়েছে, মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়েছে, এপ্রিল মে, এটা মে মাস চলছে, এটাকে পিকে নিয়ে যেতে হবে। যেগুলো পথশ্রীর কাজ, বনসৃজনের কাজ, কনস্ট্রাকশনের কাজ, জব হোল্ডারদের দিয়ে করান। অনেক পরিযায়ী শ্রমিককে মেরে তাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য থেকে, আমরা সবাইকে ভালোবাসি, আমরা এটা করি না, কিন্তু আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অনেক জায়গায় অত্যাচার হচ্ছে। তারা যদি এখানে কাজ পায়, তাদের আমরা রিকোয়েস্ট করব তারা যদি এখানে কাজ করে। তাদের জন্য ওয়েলফেয়ার বোর্ডও তৈরি হয়েছে, তাদের অনেককে সাহায্যও করা হয়েছে। বাড়ির টাকা তো আমরা দিয়েছি 16 লক্ষ, 12 লক্ষ আমরা দিয়ে দিয়েছি টোটালটাই, টোটাল রাজ্য সরকারের খরচে। আরও 16 লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট উইকে দেব, আর সেকেন্ডটা তারা পাবে মে মাসে, অর্থাৎ 28 লক্ষ হয়ে যাবে। আগে আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি। এরপরেও যদি কোনো ডিম্যান্ড থাকে, কারো পড়ে থাকে, সেই লিস্টগুলো সযত্নে রেখে দেবেন। আমরা আবার এইটা হয়ে গেলে আবার অন্য ফেসে করে দেব। মানুষকে বঞ্চিত করাটা আমার কাজ নয়। গ্রামীণ রাস্তা 14 বছরে রাজ্যে মোট 1,46,647 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্প, যেটা আমাদের নিজস্ব, এখনো পর্যন্ত 38,294 কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে এবং প্রায় 1,000 কিলোমিটারের কাজ চলছে। বর্ষা শুরু হবার আগেই পথশ্রী প্রকল্পের কাজগুলো শেষ করে ফেলতে হবে। ম্যান পাওয়ার লাগিয়ে চটপট করে দিতে হবে, তা নাহলে বর্ষায় সব ধুয়ে যাবে, টাকাও ধুয়ে যাবে, কাজও ধুয়ে যাবে। আর প্রত্যেকটা পয়সা খুব গুরুত্বপূর্ণ, এটা মানুষের পয়সা, এটা মাথায় রাখতে হবে। পয়সাটা আমাদের কারো ব্যক্তিগত নয়, সাধারণ মানুষের পয়সা যেন নষ্ট না হয় আমাদের দেখার দায়িত্ব। জল স্বপ্ন প্রকল্পে মালদা এবং উত্তর দিনাজপুর জেলা একটু পিছিয়ে আছে। মালদা এবং উত্তর দিনাজপুরের ডিএম বা যারা আছেন এবং সুরিন্দরও আছেন, তাদের বলবো যে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে যেন কাজটা শেষ হয়। চা বাগান তো ঠিক আছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চা বাগানের সংখ্যা, জলপাইগুড়ি 88, আপনাদের জেনে রাখার জন্য। আলিপুরদুয়ার 61, কুচবিহার 5, মালদা নেই, উত্তর দিনাজপুর 5, দক্ষিণ দিনাজপুর নেই, দার্জিলিং 120, কালিম্পং 6। আলিপুরদুয়ার জেলায় 8টা চা বাগান ও জলপাইগুড়ি জেলায় 7টা চা বাগান ইতিমধ্যে খোলা হয়েছে। এখানে আমাদের চা বাগানের একটা প্রবলেম হচ্ছে,
প্রবলেমটা খুব সিরিয়াস প্রবলেম। সেটা হচ্ছে নেপালের চা সস্তায় চলে আসছে, কারণ ওদের কোনো ট্যাক্স দিতে হয় না। ওরা চা রপ্তানির উপরে কোনো ট্যাক্স দেয় না, তাহলে আমরা কেন দেবো? আমার কোনো যায় আসে না, আমার সেটটাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা একই জায়গায় থাকছি, অথচ আমার লোকেরা 1 গ্লাস জল খাবে, ওরা 5 গ্লাস জল খাবে, এটা তো হয় না। আমরা তাদেরও ভালো চাই, ওরাও আমাদের ভালো চাইবে। আমাদের হ্যান্ডেল করো, কারণ আমাদের রপ্তানির ক্ষেত্রে 40% আমাদের দিতে হচ্ছে, আর ওরা কিন্তু কিছু দিচ্ছে না। ফলে ওদের চাটা চলে আসছে এখানে, আর ফলে আমাদের চা যারা বিক্রি করছে তাদের মধ্যে অনেক ডিফেকশন থাকছে, এটা ঢুকে যাচ্ছে, মিশিয়ে দিচ্ছে। সুতরাং এটা তোমাদের যে মেকানিজম, আমি অলরেডি লেবার ডিপার্টমেন্টকে বলেছিলাম, প্লিজ টেক অল কেয়ার। এবং টি বোর্ডকে বলো, টি বোর্ডে তো বেঙ্গলের একজন ক্যাডার আছে, ওটা শুনবে কিনা আমি জানি না, যাই হোক বলো। এবং দরকার লেবার ডিপার্টমেন্টকেও বলতে হবে যে তোমার ওরা 40% এক্সপোর্ট বিনা পয়সায় করছে আর মিশিয়ে দিচ্ছে, আর আমার এখানে 40% এক্সপোর্ট দিতে হচ্ছে, প্লাস আমার এখানে ঢুকে যাচ্ছে বাজে চা, আর গিয়ে দার্জিলিং চায় মিশিয়ে দিচ্ছে, ফলে দার্জিলিং চায় ব্র্যান্ড নষ্ট করে দিচ্ছে। তার সেন্ট্রাল গভর্নমেন্ট এইটি কেন নেপালের সাথে করবে, যে ওরা বিনা পয়সায় ট্রেড করবে আর আমাদের ট্যাক্স দিতে হবে? দিস ইজ রং। স্ট্রংলি লেখো এটা, এটা মনোজ তোমাকে অ্যাজ এ চিফ সেক্রেটারি স্ট্রংলি লেখো। দেখো, আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করতে পারে না। নেপালের বেলায় ট্যাক্স নেই, আমার বেলায় ট্যাক্স, এটা তো উত্তরবঙ্গের মানুষের জানা উচিত। দার্জিলিং ব্র্যান্ডিং ওরা বিক্রি করতে পারে না, সেটা ইলিগাল। এটা এনফোর্সমেন্ট আমাদের ইজ টু প্লে এ স্ট্রং রোল। ইমিডিয়েট করো এটা, প্লাস ওইটাকে চেক করার একটা ব্যবস্থা করো, বর্ডারে মেশিন লাগাও, চেক করো।